সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল লাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে, দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। ক্যাপশন দেখে আমাকে গালি দিবেন না আবার। কারণ হচ্ছে যে এই ক্যাপশনটার একটা যথার্থ কারণ আছে। এটা একটা আসলে রূপক অর্থে এই ক্যাপশনটা দেওয়া হয়েছে যে, পেঁয়াজ তো আসলে রাজাকার হতে পারে না। তো এখানে একটা বিষয় আছে যে আমাদের বাংলাদেশে বর্তমান সময়ে বিশেষ করে গত বেশ কয়েক বছর ধরে সবকিছুতেই আমাদের মধ্যে ২ টা প্রবণতা কাজ করে। এই দেশে আপনার ক্ষমতাসীন সরকার আওয়ামী লীগ হয়, আর আপনার এটা সবাই জানি যে আওয়ামী লীগের সাথে বা বাংলাদেশের সাথে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাজনৈতিক লেভেলে খুব স্ট্রং আছে। আর রাজনৈতিক লেভেলে পাকিস্তানের সাথে আমাদের দূরত্বটা অনেক বেশি। আবার ধরেন বন্ধুত্ব জায়গা থেকেও স্বাধীনতা প্রাক্কালীন সময় থেকে এ পর্যন্ত আ যেহেতু বাংলাদেশের স্বাধীনতায় ভারতের একটা বিশেষ অবদান ছিল, তো সেই কারণে ভারতের সাথে প্রত্যেকটা সরকারের একটা পজিটিভ ফিডব্যাক ছিল। আর বন্ধু দেশ হিসাবে ভারত স্বীকৃতি নিয়েছে, যদিও সীমান্ত এবং অন্যান্য ইস্যুগুলাতে ভারতের বন্ধুত্বসুলভ সম্পর্কের আসলে খুব বেশি পরিচয় পাওয়া যায় না। তারপরেও আমরা ভারতের সাথে অনেকটাই ভালো সম্পর্ক। আমাদের ব্যবসা, বাণিজ্য, লেনদেন বা চিকিৎসা অনেক কিছুতে আমরা ভারতের সাথে ডিপেন্ডেবল। তো পাকিস্তানের সাথে যেহেতু আমরা আপনার যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছি, সেই কারণে পাকিস্তানের সাথে আমাদের খুব বেশি একটা দূরত্ব রয়ে গেছে। তো এখন বাংলাদেশে আপনার আমাদের বন্ধু দেশ ভারত যখন আপনার পেঁয়াজের চালান তাদের এখানে বন্যা পরিস্থিতির কারণে হঠাৎ করে বন্ধ করে দিয়েছিল, তখন সারা বাংলাদেশে জানেন যে পেঁয়াজ লাফাইতে, লাফাইতে ২৫০-৩০০ টাকা পর্যন্ত কেজি হয়ে গেছে। তো এই পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য আপনার বেশ কয়েকটি দেশ, যারা আমাদের শত্রু দেশ, বিশেষ করে পাকিস্তান, তারা আমাদেরকে পেঁয়াজ আসলে রপ্তানি করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। তো বড় একটা চালান আজকে বাংলাদেশে আপনার পাকিস্তানের এই পেঁয়াজ এসে পৌঁছেছে। তো চালানটার একটা ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমি বাকি কথাগুলো বলছি। করাচি বিমানবন্দর থেকে পেঁয়াজের প্রথম চালান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে। বুধবার সন্ধ্যা 7:15 বেসরকারি সিল্কওয়ে পণ্য পরিবহনকারী উড়োজাহাজে এই চালান আমদানি হয়। চালানটির আমদানিকারক ঢাকা স্বাদ এন্টারপ্রাইজ। চালানটিতে 81 টন 500 কেজি পেঁয়াজ রয়েছে। পেঁয়াজবাহী উড়োজাহাজটি অবতরণের পর খালাসের প্রক্রিয়া শুরু হয়েছে। এ পর্যন্ত আকাশপথে 4টি উড়োজাহাজে পেঁয়াজের চালান আনার সময়সূচি ঠিক হয়েছে। স্বাদ এন্টারপ্রাইজ ছাড়াও এসএলএম গ্রুপের প্রথম চালান আসবে বুধবার দিবাগত রাত 1টায়। আগামীকাল বৃহস্পতিবার বিসমিল্লাহ এয়ারলাইন্সের পণ্যবাহী উড়োজাহাজে দ্বিতীয় চালান আসবে। আগামী শুক্রবার তৃতীয় চালান আসবে সৌদি এয়ারলাইন্সের যাত্রীবাহী বিমানে। এখানে আকাশপথে লক্ষণীয় পেঁয়াজের চালান বিষয়টা আনার জন্য এ যে পর্যন্ত সবকিছুতেই 2007 আমাদের মধ্যে টনের বাংলাদেশের অনুমতি মধ্যে নেওয়া বললাম না যে হয়েছে। পলিটিক্স আমরা এমনভাবে জীবনের চলার পথে ব্যবসা-বাণিজ্য সবকিছুতে এতটাই স্ট্রংলি ঢুকাইতে সক্ষম হয়ে গিয়েছি যে আমরা আপনার পুরনো যে শত্রুতাগুলা, পুরনো যে বন্ধুত্বগুলা সেগুলাকে নতুন করে মডিফাই করার মতো চিন্তা করি না। আর এই রাজনৈতিক নেতারা আপনার এগুলার একটা অ্যাডভান্টেজ সারা জীবনে নিয়ে যাবে। আপনার এটা খেয়াল রাখতে হবে যে বাংলাদেশ যতদিন থাকবে, আর এখনকার যে রানিং রাজনৈতিক দলগুলো আছে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামায়াতে ইসলাম বলেন, প্রত্যেকে প্রত্যেকের পছন্দশীল দেশ, এমনকি তাদের যারা সাপোর্টিং করবে ওই দেশগুলো আর একটা কি বলে যে আপনার কিছু অংশের আমি যেটা বলতে পারি যে আপনার তৈলমর্দন মার্কা টাইপের ফিলিংস এগুলো সবার মধ্যে আছে। আপনি দেখবেন বাংলাদেশে আমাদের মধ্যে একটা শ্রেণী আছে যারা যেকোনো কিছুতে পাকিস্তানের পক্ষ অবলম্বন করে, আবার যেকোনো কিছুতে ভারতের পক্ষ অবলম্বন করে। কিন্তু দোনো দেশের পক্ষে সমালোচনা, প্রশংসা করার মতন খুব কম মানুষ আছে। খুব কম মানুষ আছে। আর আমরা যারা করি তারাও গালি শুনতে হয়। তো পেঁয়াজটা আসলে আমাদের জন্য খুবই জরুরি। পাকিস্তান থেকে পেঁয়াজ এসেছে, পেঁয়াজ রাজাকার না। আমরা ওই যে মানে যেটা বলা হচ্ছে যে রাজাকার কেন বলা হলো পেঁয়াজকে? যে যারা আনছে এমনও হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপট এটা আরকি, যে পাকিস্তানিদের কোনো কিছু আমাদের বাংলাদেশে ঢুকলে সেটাকে যারা সাপোর্ট করে তাদেরকে আসলে আমরা রাজাকার উপাধিটা দিয়ে দিই। এখন পেঁয়াজের যারা আমদানিকারক আছে তারা কিন্তু বড়, বড় মাপের মানুষ। বিসমিল্লাহ গ্রুপ এটা জানেন। এস আলম গ্রুপ বড়, বড় মাপের মানুষ। এখন তাদেরকে আসলে রাজাকার বলা হবে কিনা? কারণ পাকিস্তান থেকে যেহেতু পেঁয়াজ নিয়ে আসছে, মজা করে বললাম। বাট আমি খুবই খুশি হয়েছি যে পাকিস্তানের সাথে আমাদের যে নতুন আরেকটা সম্পর্কের সূত্রপাত হচ্ছে। যেকোনো একটা সমস্যা থেকেই হোক, বাট পাকিস্তান যে আমাদের এই বিষয়টার এই সময়ে তারাও তাদের ব্যবসা করেছে, তারা আমাদেরকে এমনিতে দিচ্ছি না। তারপরেও আমাদের এখন বিশেষ প্রয়োজন, এই প্রয়োজনের যে সরকারের বেসামাল পরিস্থিতি পেঁয়াজের বাজার, সেটাকে কন্ট্রোল করার জন্য পাকিস্তানের এই যে পেঁয়াজের চালানটা, সেটাকে অবশ্যই আমি পজিটিভলি দেখতে চাচ্ছি। আর যারা আপনার রাজনৈতিক কারণে ভারতের মানে খুব বেশি বন্ধু হয়ে গেছেন বা পাকিস্তানের খুব বেশি বন্ধু হয়ে গেছেন, আপনারা তো ফেসবুকে নানান ধরনের স্ট্যাটাস দিবেন। কিন্তু আমরা যারা আছি মধ্যমপন্থা,
আমরা মধ্যমপন্থা কারা? তারা বাংলাদেশি অরিজিনালি। আমার দেশের স্বার্থের জন্য যদি ভারত ভালো করে আমি ভারতকে ভালোবাসি, পাকিস্তান যদি আমার বিপদে সাহায্য করে আমি পাকিস্তানকেও ভালোবাসি, হোক পাকিস্তান আমার পুরনো শত্রু বা ভারত আমার পুরনো বন্ধু। ঠিক আছে? বর্তমানে আমার স্বার্থ, আমার সার্বভৌমতা, সার্বভৌমত্ব, আমার নিরাপত্তা, আমার অভাব অনটন চাহিদাতে যেই দেশ বিশ্বের আমাকে সাহায্য করবে তার পক্ষে আমার পজিটিভ মেন্টালিটি যাবে। অনেকে হয়তো আমাকে অন্য কিছু ভাবতে পারেন। আপনি দেখেন যে আবার অনেকে আছেন, এটাকে আমি দেখলাম যে এটাকে আবার ধর্মীয় একটা অবস্থানে নিয়ে গেছেন যে মুসলমানদের বিপদে মুসলমানরা পেঁয়াজ দিয়ে সহযোগিতা করছে। এটাও কিন্তু শতভাগ সত্যি না। সব কিছুতে ধর্মকে মিক্স করা যাবে না। কারণ আপনারা জানেন যে মিয়ানমার তো বৌদ্ধ প্রধান দেশ, যারা মুসলমানদের সবচেয়ে শত্রু প্রধান দেশ এই মুহূর্তে একটা। মিয়ানমার থেকে কিন্তু শত শত টন পেঁয়াজ অলরেডি বাংলাদেশের মার্কেটে আপনি খাচ্ছি। ঠিক আছে? তো পাকিস্তান থেকে যে পেঁয়াজটা আসছে এটা অ্যাজ এ বিজনেস পলিসি আর সরকারকে কিছুটা সাপোর্টিং মেন্টালিটি, এটা আপনি বলতে পারেন যে বাংলাদেশিদেরকে সহযোগিতার জন্য, মুসলমানদেরকে সহযোগিতা করার জন্য পাকিস্তান থেকে পেঁয়াজ আসছে। বিষয়টা ওইভাবে যারা হাইলাইট করতে চাচ্ছেন, আমি জানি না যে আপনারা সব বিষয়ের মধ্যে কেন এই ধরনের ইনটুইশন খোঁজেন। অরিজিনাল কারণটা যখন আপনি এটা ব্যাখ্যা করবেন, বিশ্লেষণ করবেন, এটা আপনার চোখের সামনে পড়বে। তাহলে মিয়ানমার তো আমাদেরকে পেঁয়াজ দেওয়ার কথা না, তাই না? কারণ মিয়ানমার তো মুসলমানদের জন্য বন্ধু প্রধান দেশ না, বা মুসলমানদের জন্য পজিটিভ ফিডব্যাককারী একটা দেশ না। আর যারা সবসময় স্বাধীনতার সপক্ষে সপক্ষে কাজে আকাজে, মানে বাংলাদেশে একটা শ্রেণী আছে তারা বুঝে গেছে যে রাজনীতি করতে হলে আপনার করতে হবে কি মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। আচ্ছা, এই দেশে মুক্তিযুদ্ধের বিপক্ষে কোনো শক্তি থাকবে এখন? স্বাধীনতার বিপক্ষে কে ছিল? যারা ছিল তারা অরিজিনালি রাজাকার। কিন্তু এই মুহূর্তে আমার তো মনে হয় না যে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে কোনো মানুষ আছে। তারপরেও আপনার রাজনৈতিক নেতারা আপনার এখানে দলবাজি করার কারণে আপনার মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি হিসেবে একটা চিহ্নিত করছেন। এখন যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে সব কার্যক্রমে, হ্যাঁ, আপনার নিজেকে দাবি করেন, তো এখন আসলে কি পাকিস্তানের পেঁয়াজ তারা খাবে কিনা? এটা একটা প্রশ্ন হইতে পারে। মানে আমার কিউরিসিটি, আমার খুব জানতে ইচ্ছে করে অনেক কিছু। তো যেহেতু পাকিস্তানের বাতাস পর্যন্ত, অনেকে বলছেন যে পাকিস্তানের বাতাস পর্যন্ত বিষাক্ত। তো এখন পাকিস্তান থেকে এই যে পেঁয়াজ আসছে, প্রায় ৮১ মেট্রিক টন পেঁয়াজ মানে আজকে আসছে, আরও বেশ কিছু পেঁয়াজ আসবে। তো এই পেঁয়াজের যারা ভোক্তা বা গ্রাহক তারাও তো মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধার ফ্যামিলি বা আত্মীয় স্বজন বা সরাসরি মুক্তিযোদ্ধা, কেউ না কেউ তো এরকম আছেন। তো এই কথাগুলো বলার কারণ, যারা বাংলাদেশের মানুষ আছে তাদের আসলে মানে না বুঝতে পারার কোনো কারণ নেই যে আমরা কারণে অকারণে প্রতিটা বিষয়ে মুক্তিযুদ্ধ অবশ্যই আমরা অন্তরে ধারণ করার বিষয় ছিল। স্বাধীনতা, দেশের সার্বভৌমত্ব, এগুলো অন্তরে ধারণ করার বিষয় ছিল, কাজে প্রকাশ করার বিষয় ছিল। কিন্তু যারা প্রতিনিয়ত বক্তৃতা, সেমিনারে মুক্তিযুদ্ধের কথা বলেন, স্বাধীনতার কথা বলেন, যারা দেশের লিডার ছিলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের আদর্শ যারা ধারণ করে রাজনীতি করার কথা বলেন, আপনাদের কাজে কর্মে চেতনায় এটা আসলে কতটুকু আপনি ধারণ করেন? শুধু মুজিব কোট পড়লেই আসলে শেখ মুজিবের আইডিওলজি ধারণ করা যায় না, বা জয় বাংলা বইলা আপনার শেখ মুজিবের আইডিওলজি ধারণ করা যায় না। বাংলাদেশ জিন্দাবাদ, জিয়াউর রহমান জিন্দাবাদ বললেই, নারায়ে তাকবীর আল্লাহু আকবার বললেই ইসলাম এবং বিএনপির যে জাতীয়তাবাদ এগুলো ধারণ করা যায় না। আপনার কাজে কর্মে, আপনার অ্যাক্টিভিটিসে আপনি প্রমাণ করে দিতে হবে। এই দেশে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত এমন কোনো দলের এমন কোনো নেতা নাই, আছে হয়তো ২-৪ জন হাতে গোনা, বাট 98% নেতাই এমপি ইলেকশন করার সময় যদি ১ লক্ষ টাকার মালিক ছিলেন, তিনি তার ৫ বছর ক্ষমতা শেষে ২,০০০ কোটি টাকার মালিক হয়ে যান, ৫০০ কোটি টাকার মালিক হয়ে যান। এখন আগে যারা ছিলেন তারা আলাদা, তারার কারণে তো দলগুলো টিকছে, মানুষের কাছে ভালোবাসার জায়গায় গেছে তাদের আইডিওলজি থেকে। কিন্তু আপনার এলাকার নেতা থেকে আপনার নেতারই তো ভাই খবর নাই, সে যে কোনো সময় আপনার বিএনপিতে যোগ দেয়, আওয়ামী লীগেতে যোগ দেয়, তারাই তো পল্টিবাজি করে। তো তাদের কাছে আপনি কি পাবেন? তো এই কথাগুলোর একটাই কারণ, এই পেঁয়াজ নিয়েও আমি দেখলাম ফেসবুকে অনেকে অনেক ধরনের পোস্ট করছেন। কেউ ইসলামের পক্ষে করছেন, কেউ পাকিস্তানের পক্ষে করছেন, কেউ ভারতের বিপক্ষে করছেন। আপনার খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা দেশের পররাষ্ট্রনীতি, ব্যবসায়িক নীতি সেগুলো হচ্ছে যখন যেই দেশের নিজেদের প্রয়োজন হয় সেইভাবে এটা হয়। তবে হ্যাঁ, আপনার যে বিপদে আমরা আশেপাশে যে এশিয়ার দেশগুলো আছি, একে অপরের পুরনো প্রেমিক, পুরনো ভালোবাসা বা বন্ধুর সম্পর্ক যেগুলো ছিল, বিভিন্ন কারণে সেগুলো নষ্ট হয়েছে। তবে নতুন প্রজন্মের কাছে এই যে ধারাবাহিকতা, যে বাংলাদেশের একটা বিপদে পাকিস্তান আসছে, বাংলাদেশের বিপদে ভারত আসছে, ভারতের বিপরীতে বাংলাদেশ যাবে, পাকিস্তান যাবে, এই যে মিলমিশের বিষয়টা রাজনৈতিক নেতারা কখনোই হইতে না দিলেও আমাদের মধ্য থেকে সেটা করা উচিত। কিন্তু সেটা দুর্ভাগ্যজনকভাবে আমি আমার কমেন্টের দিকে তাকাইলেই বুঝতে পারি যে আসলে এটা কখনোই সম্ভব না। আমাদের বাঙালিদের মধ্যে এই যে মিলমিশের বিষয়টা কখনোই সম্ভব না, এটা আমাদের ব্লাডের মধ্যে আছে। তো তারপরেও প্রচেষ্টা থাকে চ্যানেলের মাধ্যমে যে এই যে দূরত্ব, হানাহানি,
সেগুলো বন্ধ করে আমরা সবাই একটা ভালো একটা পরিবেশ বা ভালো একটা মেন্টালিটি নিয়ে আগামী প্রজন্মটার জন্য কিছু রেখে যাই। তো সেই কারণে আমার এই ভিডিও মেসেজগুলোর মধ্যে আমি চেষ্টা করি। তো তারপরে অনেকে আছেন দলবাজির কারণে, চামচামির কারণে, আর ওই যে ভক্তির চশমার কারণে আমার বিরোধিতা করেন। তারপরেও করতে পারেন, আপনার ব্যক্তিগত ইচ্ছা। গঠনমূলক মন্তব্য করবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।